নমস্কার। শুরু করছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, প্রহ্লাদের কালী। শুনতে থাকুন শেষ পর্ব। তা হোক, ওতেও তার দুঃখ নেই, কিন্তু মা কালীকে নিয়ে ভণ্ডামি করে। মা কালী তার মিথ্যে। এ কেন বললি? কেন তার মা কালীকে ছুঁয়ে দিলি? তুই পাপী, মহাপাপী। তোকে সাজা পেতে হবে, নিশ্চয় হবে, নিশ্চয় হবে। অন্ধকার ঘন হয়ে উঠছে। ওই মাঠের ওপার থেকে এগিয়ে আসছে, মাটি থেকে আকাশ জুড়ে অন্ধকার ফুলতে ফুলতে এগিয়ে আসছে। গাছপালা মিলিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। আকাশে তারা ফুটছে। ওই পশ্চিম দিকের আকাশে সূর্য যেখানে পাটে বসে, তার খানিকটা ওপরে জ্বলজ্বল করছে সবচেয়ে বড় তারাটা। ওই আবার ভোরবেলায় দেখা দেবে পূব আকাশে। সূর্য যেখানে উদয় হবে, তার খানিকটা উপরে ধকধক করে জ্বলবে ভুলকো তারা। মাঝরাতে মাঝ আকাশে দেখা দেবে কাল পুরুষ। তার সঙ্গে একটা তারা আছে, ধক ধক করে। কই সাত ভাই কই? ওই ওই সাত ভাই উত্তর আকাশের উপরে। ওই সবাইকে সে সাক্ষী মানছে। বলুক, সবাই বলুক। প্রহ্লাদের পাপ পুণ্য সবের সাক্ষী ওই ওরা। প্রহ্লাদের কালী পূজার সাক্ষী ওরা। বলুক, ওরা বলুক। ডাকাতি তার কুলকর্ম। তার পিতামহ করেছে, তার পিতা করেছে, সে করে। ছেলেবেলায় কখন সে এ কথা জেনেছিল, বুঝেছিল, তা তার মনে নেই। হয়তোবা মায়ের গর্ভবাসে থাকতে জেনেছিল, বুঝেছিল। রাত্রে সে তার বাপকে দেখেছে লাঠি হাতে বেরিয়ে যেতে, জেনেছিল, বুঝেছিল। আবার ফিরতে দেখেছে গভীর রাত্রে বা শেষ রাত্রে। বাপের কি মূর্তি সে কোনোদিন জিজ্ঞাসা করে জানতে হয়নি, বুঝতে হয়নি। গাছ যেমন চেয়ে হাত পেতে খায় না, মাটির তলায় শিকড় মেলে টেনে খায়। যত খায় তত নিচে শিকড় চালিয়ে আরও টানে। তার জানা বোঝা শিক্ষা তেমনই। যেমন ডাকাতিতে, তেমনই এই কালীমাকে জানায়। তার কালী, তার কালী, তার কালীমা মিছে। তাকে তুই ছুঁয়ে দিলি জুতো পরে। আচ্ছা, দেখাবে তোকে প্রহ্লাদ। কাল নতুন করে কালীমায়ের অঙ্গরাগ করে, পুজো করে, তারপর তোকে দেখাবে। কাল সমস্ত দিন কাজ, মা কালীকে মেরামত করে রোদে শুকিয়ে, না শুকোয় তো আগুন জেলে সেঁকে শুকিয়ে রং দিতে হবে। তারপর পুজো। কলা গাছ চাই, ঘট চাই, সিন্দুর চাই, ডাব চাই, মিষ্টি চাই, চাল চাই, ডাল চাই, পাঁঠা চাই, কাঠ চাই, নুন, তেল, মশলা, আদা, পেঁয়াজ, ফুল, বেলপাতা, ফর্দ তার মুখস্থ। পাঁঠা, একটা ভালো পাঁঠা চাই। ওই সাতনা হাড়ির একটা শিং ভাঙা বড় পাঁঠা আছে। তার মা কালীর সে বাদ বিচার নেই। শিং ভাঙা, শেয়ালে ধরা, খুঁতো, এসব খুঁতখুঁতুনি নেই। বলি হলেই হলো। তাজা রক্ত আর প্রচুর মাংস। পেঁয়াজও খায় তার মা কালী। লে মা, খা, খা মা,
দয়া কর মা, পাপ খণ্ডা মা, পার করিস মা, বাস। জয় কালী, বোম কালী, কালী কালী, বাস। এই তার মন্তর। সাতনের ওই পাঁঠাটাই ঠিক হবে। পাঁঠাটা সৎ জাতের পুজোই লাগবে না। তাছাড়া সাতন আজকাল চাষ করলেও এককালে তারই দলের লোক ছিল। ডান হাত বাঁ হাতের একটা হাত ছিল, এখনো তাকে মান্য করে। তার পাঁঠাটা সে কম সম করেই দেবে। তাজা পাঁঠা, 4 আঙুল লম্বা শিং, অনেকটা রক্ত পড়বে। সাতনকেও প্রসাদ দেবে। উঠল প্রহ্লাদ। হাত দুটোকে বার কয়েক ভেজে নিলে, বার কয়েক মুঠো ভাঁজলে, তারপর চললে। আরে দূর ব্যাটা, বুড়ো হাবড়া ধোঁড়া কোথাকার। চলতে গিয়ে সেই গোখরোটার গায়ে তার পা পড়েছে। সাপটা জড়িয়ে ধরেছে, কামড় মারছে। এখন তেজ ক্ষোভ। তখন তখন কি হয়েছিল? বেটা হারামজাদা, নে নে, কামড়া কামড়া। সাপটার বিষের থলি আর দাঁত একেবারে চেঁচে ছুলে তুলে দিয়েছে প্রহ্লাদ। তার জীবন দর্শন অনুযায়ী সে প্রতিটি পরিবারকে খুব ঠেঙিয়েছে, আর যতটি সাপ পুষেছে তার বিষের থলির চামড়া এবং দাঁত নিয়মিত চেঁচে ছুলে দিয়েছে। সাপ পোষার উপর একটা ঝোঁক আছে তার। সাপ পোষ মানে কিনা পরীক্ষা করার জন্য নয়, ওটা তার শখ। প্রহ্লাদের যে মা কালী, তার গলাতেও সে সাপের হার করে দিয়েছে তারামূর্তির মতো। বাড়ির পিছন দিকে গিয়ে চালের নিচে দেওয়ালের খানিকটা মাটি আঙুলের টানেই টেনে খসিয়ে ফেললে বের হলো একটি গর্ত। দেয়ালের ভিতর লম্বালম্বি 2টি জলের পাইপ বসানো আছে। তার ভিতরে হাত পুরে টেনে বার করলে লম্বা ঈষৎ বাঁকা একটা কিছু, একখানা তলোয়ার, সযত্নে ন্যাকড়া দিয়ে পরিপাটি করে জড়ানো, বাঁট পর্যন্ত ন্যাকড়া ঢাকা। বের করে সে ঘরের দাওয়ায় আলো জ্বেলে বসল। ন্যাকড়ার ফালি খুলে ফেললে বহুকালের পুরনো পাতলা কাঠের খাপ। খাপটা এককালে চামড়ায় মোড়া ছিল। সে চামড়ার আবরণ আর অল্পই অবশিষ্ট আছে। বাঁটখানা সেকালে রূপো বা ওই রকম কোনো ধাতুর ছিলকের মতো পাতলা একটি আবরণ দিয়ে মোড়া ছিল। সেও এখন উঠে গিয়েছে, কিন্তু প্রায় 2.5 হাত লম্বা বাঁকানো ফলাটি বর্ষাকালের দুপুরবেলার পাতলা মেঘের রঙের মতো ঝকঝক করছে। আলো জেলে প্রহ্লাদ তীক্ষ্ণ দৃষ্টিতে ঘুরিয়ে দেখলে কোথায় মরচে ধরেছে। তেল দেওয়া ছিল, কিন্তু সে তেল প্রায় শুকিয়ে এসেছে। 2-1 জায়গায় বিন্দু বিন্দু মরচে ধরেছে। বর্ষাকালের কাঠের গায়ে ছাতার মতো ফুটে উঠেছে। কাপড় দিয়ে সযত্নে মুছে আঙুল বুলিয়ে ধার পরীক্ষা করে সে ইটের গুঁড়ি দিয়ে পরিষ্কার করলে। তারপর ধারে উখো বুলাতে লাগলো হালকা হাতে। এই তার বলির খড়গ, এই তার মা কালীকে এনেছে তার ঘরে। এই তলোয়ারখানা যেমন জাগ্রত, তার মা কালীও তেমনই জাগ্রত। এই তলোয়ারে সে যখন বলি দেয় মায়ের কাছে, তখন মায়ের মাটির জিভ যা আজ জলে গলে গেল, সেই জিভ লক লক করে। হায় দারোগা, তুমি যদি দেখতে, তোমাকে দেখাবে প্রহ্লাদ, সে দৃশ্য তোমাকে দেখাবে। প্রহ্লাদ তলোয়ার তুলবে,
তুমি দেখতে পাবে চোখের সামনে। অন্ধকারের মধ্যে রাঙা জিভ লক লক করে নাচছে। উঠে দাঁড়ালো সে, তলোয়ারখানা হাতে নিয়ে নাচাতে লাগলো। সিদ্ধ তলোয়ার। এইখানে পেতে গিয়ে সে মা কালীকে পেয়েছে। এই তার মায়ের ঘরের চাবিকাঠি। সব তার মনে পড়ছে। শিয়ালদহড়ার নিবিড় জঙ্গল, লোকে বলে সুন্দর বন নাকি খুব বড় বন, নিবিড় গভীর প্রকাণ্ড। সে প্রহ্লাদ দেখেনি, কিন্তু 3 দিকে আঁকা বাঁকা খাল, খালের কিনারায় দুর্ভেদ্য কেয়া গাছের ঘের, তার মধ্যে সেই জঙ্গল। অর্জুন, জাম, বনশিরিষের লম্বা গাছ 2-3 হাত 4 হাত অন্তর ঘেঁষাঘেঁষি করে জন্মেছে। দিনের বেলায় থমথম করছে, দরজা জানালা বন্ধ ঘরের অন্ধকারের মতো ছায়া, ঠান্ডা নিস্তব্ধ, শুধু ডাকছে ঝিঝি। কখনো কখনো ঝটপট শব্দে উড়ছে বাদুড়, কখনো আকাশপথে শাঁসা শব্দ তুলে এসে বসছে শকুন। গাছের পাতা দুলে উঠছে। পথের ধার থেকে সরু ফালি রাস্তা ধরে গিয়ে ঠিক মাঝখানে পাওয়া যেত, এখনো পাবে, পরিচ্ছন্ন স্থান। তারই মধ্যে 3 চালা ঘর। সেখানে আছে শ্মশান বাসিনী কালী। শিবের বুকের উপর সামনে ফিরে দাঁড়িয়ে আছে, আজও আছে। এখন প্রহ্লাদের বয়স 3.5-20। তখন ছিল 18, 2 কম 1 20। ঠিক 52 বছর আগে মা কালীর পাশের চালায় থাকতেন হাঁটুর উপর থেকে কাটা 4.25 হাত লম্বা ফৌজদার বাবা সাধু। কাজ করতেন পল্টনে। লড়াইয়ে পায়ে গুলিগোলা লেগেছিল, পাখানা কেটে দিয়েছিল পল্টনের ডাক্তার। ফৌজদার বাবা বলতেন, ঠেঙো লাগাইকে সেই সন্ন্যাসী হয়েই গেলাম। শুধু সঙ্গে ছিল ওই তলোয়ারখানা। বহু জায়গা ঘুরে ফৌজদার বাবা এই শিয়ালদহড়ার জঙ্গলে এসে আস্তানা গেড়ে এইখানে শ্মশানকালীর আরাধনা করতেন। এই শ্মশানকালীর মূর্তি গড়ে মাকে নিয়ে সাধন ভজন করে বাকি জীবনটা কাটিয়ে দিচ্ছিলেন। প্রহ্লাদের তখন 18 বছর বয়স। বাবা একদিন বললে, পুজো দিতে যাব শিয়ালদহড়া, কাল সকালে খাবি না। শিয়ালদহড়া 2 ক্রোশ পথ। সকালবেলা, এই বেলা তখন 1 প্রহর। আষাঢ় মাস, 1 প্রহরেই ঝাঁঝা করছে রোদ। ঝিরঝির করে ঠান্ডা বাতাস বইছে, ঝিঝি ডাকছে, থমথম করছে ছায়া, দূর আকাশে চিল ডাকছে। 2-4টে ছোট পাখি বনচুড়ি চিকচিক করছে। ঢুকে দেহ মন জুড়িয়ে গেল। আরও ভিতরে এসে ওই সামনে ফিরে দাঁড়ানো শ্মশানবাসিনী মাকে আর সন্ন্যাসীকে দেখে শরীরের রোম, মাথার চুল যেন খাড়া হয়ে উঠল। কালী কালী বলো মন। ঠেঙো বগলে ফৌজদার বাবা যখন উঠে দাঁড়িয়েছিলেন, তখন ওই লম্বা গাছগুলো যেন খাটো মনে হয়েছিল প্রহ্লাদের। এত বড় একটি মানুষ দেখে তার যত বিস্ময় হয়েছিল, তত হয়েছিল উল্লাস। ভয় তার তখন থেকেই নেই। ফৌজদার বাবা বিনা বাক্য ব্যয় পুজো নিলেন। মদের বোতল নিবেদন করে নিজের পাত্রে ঢেলে নিয়ে বাকিটা দিলেন তাদের বাপ বেটাকে। পুজো শেষ করে বলি, তার বাবা একটা বড় পাঁঠা নিয়ে গিয়েছিল সেদিন। সেকালে পাঁঠার ভাবনা ছিল না, বিশেষ করে তাদের। তার বাবা আর সে দুজনে কার না কার পাঁঠাটা ধরেছিল।
সেকালে পাঁঠার ভাবনা ছিল না। বাবা দিয়েছিলেন বলি এই তলোয়ারে। খাঁড়া একখানা ছিল কালীর ঘরে, সে খাঁড়ায় বলি দিত ছেত্তাদার। পর্বে পার্বণে সে ওখানে আসত। তখন ফৌজদার বাবা বলি করতেন না। এই তলোয়ারখানা দেখে সেই প্রথম দিনে প্রহ্লাদের প্রাণটা কেমন করে উঠেছিল। ওইখানা যদি সে পায়, লম্বা, সরু, বাঁকানো, সূচালো ডগা, হায় হায় হায়, পাঁঠাটা কেটে দুফাঁক হয়ে গেল। তার 3 দিন পর সে বেরিয়েছিল প্রথম ডাকাতিতে। তার বাবা তাকে সেদিন প্রচুর মদ খাইয়েছিল, তবু বুকের ভেতর পড়ছিল যেন ঢেঁকির আঘাত। বুকের পাঁজরা দুখানাকে কপাটের মতো যেন ভেঙে ফেলবে। আষাঢ় মাস, আকাশে মেঘ, গাঢ় অন্ধকার, তারই মধ্যে নিঃশব্দে তারা চলেছিল। হঠাৎ জ্বলে উঠল মশালের আলো। আওয়া শব্দে গাছপালার পাতা বদ্ধ দরজা উঠল কেঁপে। কটা বাদুড় উড়ে গেল সেই শব্দে। গৃহস্থের দরজায় পড়ল দুম দাম শব্দে ঘা। ঘরের ভিতরে জেগে উঠল ভয়ার্ত কান্না। ওদিকে তার বাবার হাতে লাঠি খেলে উঠল। হাঁক পড়ল ফেটে। বাস, প্রহ্লাদের ভয় ভেঙে গেল। কিন্তু সারাক্ষণ মনে হলো ওই ফৌজদার বাবার অস্ত্রখানার কথা। ওই মশালের আলোয় যদি সেই যন্ত্রখানা খেলতো তার হাতে, তার ছটা ঝকমক করে চারিদিকে ঠোকরে পড়ত। ওই দূরে এখানে ওখানে যারা দাঁড়িয়ে উঁকি মারছে, মধ্যে মধ্যে লুকোচ্ছে, তাদের দৃষ্টি ঝলসে যেত। ওই ছটার আঁচে তাদের গায়ে তাত লাগত। তলোয়ার সে একখানা জোগাড় করলে, বেশ মজবুত জিনিস, লোকে তারিফ করলে, কিন্তু তাতে প্রহ্লাদের মন ভরল না। কি নেশাই লেগেছিল। প্রহ্লাদের পরিবারের নেশা, নারীর নেশাই সবাই জানে, সবাই বলে। 7 জন পরিবারের কথা ফলাও করে বলে 12 জন। তাছাড়াও মেলায়, বাজারে, পথে, প্রান্তরে যত নারীর সঙ্গে দেখা তার হয়েছে, সেসবকে কেউ ধরে না। ক্ষণিকের দুঃখের মতো, ক্ষণিকের সুখের মতো তারা এসেছে, চলে গিয়েছে। কিন্তু এই তলোয়ারখানির নেশা তার ওই নারীর চেয়েও অনেক বড়, অনেক গাঢ়। নারীর নেশা বলছো? হ্যাঁ, একজন যখন এসেছে তখন মনে হয়েছে ধুলোর মুঠো বুঝি সোনা হয়ে গেল। তারপর যখন সে মুঠোর মেয়ে হারালো, চলে গেল কি মরে গেল, তখন মনে হয়েছে তার দাম ছিল ওই ধুলোরই দাম। আবার পথের ধুলো থেকে কুড়িয়ে নিয়েছে নতুন মানুষ। বাসিনী প্রথম ধুলোর মুঠো, তারপর শক্তি, তারপর সুধা, সেই ছদজাতের মেয়ে, তার 3 ছেলের মা, তারপর সরোজিনী, তারপর আরও 3 জন, 7 মুঠো ধুলো। কিন্তু এই তলোয়ারের নেশা তোমরা জানো না, জানবে কি করে? তলোয়ার কি ধরেছ? তাছাড়া প্রথম দৃষ্টিতেই যেন প্রহ্লাদ বুঝতে পেরেছিল, ওই থেকেই সে পাবে তার মা কালীকে। এই নেশাতেই মধ্যে মধ্যে সে যেত শেয়াল দহড়া, বলি নিয়েই যেত এবং অপার্বণ অবার দেখে যেত, যাতে ছেত্তাদার না থাকে। ফৌজদার বাবা নিজে বলি করেন। ফৌজদার বাবা তো এখানা নইলে খাড়া ছোবেন না। একদিন সে ছুঁতে চেষ্টা করেছিল, নেড়ে দেখতে চেয়েছিল। বাবা গম্ভীর গলায় বলেছিলেন, মত ছোঁ। পিছিয়ে গিয়েছিল সে ভয়ে। আসা যাওয়ার ফলে ফৌজদার বাবার সঙ্গে তার যথেষ্ট আলাপ হয়েছিল।
বাবা তাকে যেন ভালোবেসেছিলেন, জেনেছিলেন প্রহ্লাদ ডাকাত, তবু স্নেহ করতেন। বাবা তাকে বলেছিলেন, এই তলোয়ার দিয়ে অনেক লড়াই করেছি, দুশ্মনের মাথা নিয়েছি, কলিজা দুফাঁক করেছি, সামনাসামনি লড়াই, ডাকাতি না। এখন কালী মায়ের কৃপায় মায়ের কাছে দিই বলি, ই তুম মত ছোঁ। প্রহ্লাদের মনে সেদিন আঘাত লেগেছিল, মনে মনে রাগ হয়েছিল। প্রহ্লাদ তখন এ অঞ্চল বিখ্যাত প্রহ্লাদ, এ অঞ্চলে রাত্রির অন্ধকার। প্রহ্লাদের কণ্ঠস্বর শুনে তখন কাঁপে। ছেলেরা ভয়ে ঘুমোয় না, চুপ করে জেগে পড়ে থাকে। বলেছি তো, ভূত প্রেত ডাকিনী যোগিনী তার পদশব্দ শুনে বুঝতে পারত প্রহ্লাদ আসছে। তারা ভয় পেয়ে সরে দাঁড়াতো। ওই আকাশের ভুলকো তারাকে জিজ্ঞাসা করো, ওই 7 ভাইকে শোধাও, তারা দেখেছে। প্রহ্লাদ কতদিন রাত্রে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছে, কত রাত্রি? 3 প্রহর। তারা ঝিলিক মেরে বলেছে, হাঁ। ফৌজদার বাবার কথায় সেদিন তার রাগ হয়েছিল। মনে হয়েছিল ওকে রাত্রে কেটে দুফাক করে দিয়ে যদি তলোয়ারখানা নিয়ে যায় তবে কি হয়? কে রুখতে পারে তাকে? কে রুখতে পারে তাকে? ফৌজদার বাবা বলে গিয়েছিলেন, এ তলোয়ার মায়ের কাম ছাড়া আর কোনো কামে চলবে না। তার বাবা বলেছিলেন, কত লড়াইয়ে কত জওয়ানের মাথা কেটেছে এ তলোয়ার, ইজিপ্টে, মণিপুরে, আফগানিস্তানে, বার্মায়। ইজিপ্টে ফরাসি দেশের এক সাহেব কাপ্তান সাহেব, তার মাথাটা কেটেছিলাম এক কোপে। মুন্ডুটা এনেছিলাম, মেডেল মিলেছিল। প্রহ্লাদ দিন কয়েক অস্থির হয়ে উঠেছিল। ওই তলোয়ারখানা না হলে পৃথিবীতে কিছুই পাওয়া হলো না তার। বারবার মনে হলো, রাত্রে গিয়ে বৃদ্ধ সন্ন্যাসীকে খুন করে নিয়ে আসে অস্ত্রখানি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অস্ত্রখানি। কে রুখতে পারে তাকে? খুন করতে হবে, না হলে এমনি চুরি করে আনা চলবে না। আনতে হয়তো পারা যায়, কিন্তু ফৌজদার বাবা ছাড়বে না। সে ঠেঙো বগলে এসে হাঁক মেরে পড়বে। হয় দাঁতে কুঠো করে তলোয়ার ফিরিয়ে দিতে হবে, নয়তো সে এবং ফৌজদার বাবা দুজনের একজনকে যেতে হবে। সেক্ষেত্রে খুন করে আনাই ভালো। কিন্তু 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 সহস্র কিন্তু তাকে অস্থির করে তুলেছিল। বাড়ি থেকে রাত্রে বেরিয়ে থমকে দাঁড়িয়েছে। ওই কিন্তু তার গতি রোধ করে দাঁড়িয়েছে। সে ফিরে এসেছে। এই অস্থির অবস্থার মধ্যে সহসা একদিন সে স্থির হয়ে দাঁড়ালো। একটা স্বস্তির গভীর আশ্বাসে লম্বা নিঃশ্বাস ফেললে। হাঁ, পথ সে পেয়েছে। সে কালী পুজো করবে। কালী মায়ের কাম ছাড়া আর কোনো কামে তলোয়ারখানা যদি নাই চলে, তবে কালী পুজোই সে করবে। কালী পুজো এলেই সে যাবে পাকাটা ফৌজদার সাধুর কাছে, বলবে, কালী পুজোর কামে লাগবে, দাও ওই তলোয়ারখানা। তখন যদি না দেয়, তবে তার আর কোনো দোষ থাকবে না। বুড়োকে খুন করতে হয়, খুন করেই কেড়ে আনবে সে। সে জানে তখন কোনো কিন্তু আর পথে দাঁড়াবে না। সকালে উঠেই সে বলেছিল, কালী পুজো করবে সে। কালী পুজো অর্থাৎ হৈমন্তী অমাবস্যার ঠিক 2 দিন আগে। চারিদিকে ঢাক বাজছে কালী পুজোর। রতিলাল মিস্ত্রিকে গিয়ে বলেছিল, প্রতিমা চাই কাল সন্ধ্যের মধ্যে। কি করে হবে প্রহ্লাদ ভাই? আমার হাতে যে 30খানা প্রতিমা,
এখনো খড়ি শুকোয়নি, সব কখানেই রং করতে বাকি। তুমি দেখো, বিচার করো কি করে হবে প্রহ্লাদ ভাই। আমাকে স্বপ্ন হয়েছে পুজো আমি করব, পৃথিবী আমার চাই, কিন্তু কি করে হবে তুমি বিচার করে বলো। বিচার বিচার করতে প্রহ্লাদ জানে না? এ জীবনে প্রহ্লাদেরই বিচার হয়ে এলো। একবার দুবার নয়, 20 বার 25 বার চালান সে গিয়েছে। 12 ম্যাজিস্ট্রেট কোর্ট আর 12 দায়রা আদালতে তার বিচার হয়েছে। বাকি কবার পুলিশি বিবেচনায় খালাস পেয়েছে। বিচার কি আছে এর মধ্যে? তার যে চাই। কি করে হবে প্রহ্লাদ ভাই, তোমার পায়ে ধরছি আমি। তবে আর কি করবে প্রহ্লাদ? কিন্তু তার যে চাই, এবং যার কাছে যাবে সেই তো এমনি করে পায়েই ধরবে। তাহলে প্রহ্লাদের কি হবে? প্রহ্লাদ যা চায় তা পাবে না, তবে আর সে প্রহ্লাদ কেন? আচ্ছা, একটা ঠাট তু করে দে, তারপরে আমি দেখব। রতিলালের ছেলে একটা কাঠামো বেঁধে দিয়েছিল। সেই কাঠামো এনে তুষ মাটি লাগালে, আগুন জেলে তাকে শুকোলে, তারপর ন্যাকড়া দিয়ে কাদা দিয়ে মুখ বসালে। মুখ একটা এনেছিল রতিলালের বাড়ি থেকে, তাকে শুকিয়ে রতিলালের বাড়ি নিয়ে গেল সে। দে, রং দে, আমি সন্ধ্যাবেলা নিয়ে যাব। তারপর আয়োজন হলো। কালী পুজোর দিন, বেলা তখন অপরাহ্ন। এলো তার শিষ্যেরা, বন্ধুরা, উপকরণ এলো। কে কোথা থেকে কি নিয়ে এলো কে জানে, তবে এলো। প্রহ্লাদ স্বপ্ন দেখেছে, কালীমা স্বপ্ন দিয়েছেন, এতে কি অভাব ঘটে? স্বপ্ন সে দেখেছিল, নিশ্চয়ই দেখেছিল, ভেবে ঠিক করেছিল। হঠাৎ মনে হয়েছিল ওটা ঠিক নয়, ভুল বলেছে সে, নিশ্চয়ই ভুল। স্বপ্নই দেখেছিল সে। মা কালী তাকে স্বপ্নে বলেছিলেন, আমাকে পুজো কর, ওই তলোয়ার তুই পাবি, না দেয় কেড়ে নিয়ে আসবি। অন্য কালী নয়, ও শেয়াল দহড়ার শ্মশান বাসিনী কালী, যিনি শিবের বুকের উপর সামনে ফিরে দাঁড়িয়ে আছেন, তিনি। স্বপ্ন দিয়েছিলেন, কোনো ভুল নাই। পুজোর পর সে ফৌজদার বাবার কাছে গিয়েছিল। ক্যারে বেটা প্রহ্লাদ, ক্যারে বেটা প্রহ্লাদিয়া, এবার পূজাকে সময় আসলি না? সন্ন্যাসী আহ্বান করেছিলেন। পাঠা তো পাঠিয়েছিলাম বাবা। হাঁ, তো আসলি না কাহে? ক্যারে বেটা প্রহ্লাদিয়া, আমি এবার ঘরে মার পূজা এনেছি বাবা। হ্যাঁ, মাইকে পূজা? মাইকে নাম কি রে? ডাকাতিয়া বেটি। প্রহ্লাদ চেপে বসল ভালো করে, বেশ দৃঢ় স্বরে বললে, এবার কিন্তু ওই হেতেরখানি আমাকে দিতে হবে বাবা। কি হাতিয়ার, তলোয়ার? সন্ন্যাসী খাড়া হয়ে বসলেন। একটা হাঁটু মুড়ে কাটা পাখানা মাটির উপর গেড়ে। প্রহ্লাদ হাত জোড়ো করে বললে, ওখানে আমার চাই বাবা, তোমার চরণে ধরছি। ওখানে আমার চাই বাবা, তুমি যা বলেছ কালী মায়ের কামেই লাগবে, তুমি যা বলেছ। প্রহ্লাদের চোখ কিন্তু চরণের দিকে ছিল না, মুখের দিকে ছিল। স্থির দৃষ্টিতে সন্ন্যাসীর চোখে চোখ মিলিয়ে বসেছিল। সে দৃষ্টিতে কোনো কুণ্ঠা ছিল না। ওখানে আমায় দিতে হবে বাবা। নেহি,
একটা হাঁড়ি মুখে দিয়ে যেন সন্ন্যাসী কথা বললেন। নেহি, সে আমি শুনবো না বাবা। প্রহ্লাদের কণ্ঠস্বরে এবার চড়া সুর বেজে উঠল। সে আমি শুনবো না বাবা। প্রতিটি কথা পর্দায় পর্দায় চড়ে গেল। আমি কালী পুজো করছি, কালী মায়ের কামে লাগবে। আবার খাদে নামলো গলা, না দিলে আমি নিয়ে যাব, কালী মায়ের কামে লাগবে। আরে বেটা চোর! না বাবা, চুরি আমি করি না, আমি ডাকাত। তোমার সঙ্গে লড়ে নিয়ে যাব। আমাকে তুমি পারবে না, তুমি বুড়ো হয়েছ, একটা পা তোমার নাই। আমি এই মায়ের সামনে বলছি, ডাকাতিতে কি পাপ কাজে এ হেতের আমি ধরব না। সন্ন্যাসী স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন, তারপর একটু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, এবার কালী পুজো তো হয়ে গেল, আসছে কালী পুজোয় নিস। এ যুক্তির সামনে প্রহ্লাদ যেন দুর্বল হয়ে গেল। বললে, না, তুমি সরিয়ে ফেলবে। প্রচণ্ড ধমক দিয়ে উঠলেন সন্ন্যাসী। আরে ছোট আদমি, যখন বলেছি তোকে দেব তখন দেব, না হলে না লড়ে দিতাম না। 15 দিন পর আবার এলো প্রহ্লাদ। বাবা, আমি কালী প্রতিষ্ঠা করছি, ভাসাবো না আর। চলো, তোমাকে যেতে হবে, কাল পূর্ণিমাতে প্রতিষ্ঠা করব। ফৌজদার বাবা তার মুখের দিকে চেয়ে একটু হেসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর খাপশুদ্ধ তলোয়ারখানি বার করে তার হাতে দিলেন। সে আজ 20 বছর আগে, তার আগে 32 বছর ধরে এই অস্ত্রখানি পাবার জন্য অধীর অস্থির হয়ে কাল কাটিয়েছিল সে। এর মধ্যে সে মেয়াদ খেটেছিল 3 বারে 11 বছর। জেলের মধ্যেও সে এরই কথা ভাবত। মা কালী এসেছেন আজ 20 বছর। অমাবস্যায় সংক্রান্তিতে সে বলিদান করেছে। এই তলোয়ারের বলি নিতে তার ওই মা কালীকে জাগতে হয়েছে। ফৌজদার বাবার সিদ্ধ তলোয়ার, এই তলোয়ারে যখন বলি হয়, মা কালীর জিভ লক লক করে। তার মা কালী খেলার পুতুল নয়। এই তলোয়ার নিয়ে কখনো সে ডাকাতি করেনি। লাঠি নিয়ে গিয়েছে, তারপর বোধহয় 2 বার সে ডাকাতি করেছে। আর না, সেই খতম। এই অস্ত্রখানা ধরতে পারে না বলেই ছেড়ে দিয়েছে। 18 বছরের মধ্যে ও কাজ সে করেনি। চোলাই মদ বেচে খায়, চোরাই গাঁজা বিক্রি করে। ওই হাতিয়ার আর মা কালী, মা কালী আর ওই হাতিয়ার, কি হলো তার কে জানে। স্ত্রীর নেশা, স্ত্রীলোকের নেশা, সংসারের নেশা সব গেল। যাক, জয় মা কালী, ভালোই হয়েছে, সদানন্দময়ী কালী। সেই রাত্রে সে তলোয়ারখানা হাতে নিয়ে একবার থমকে দাঁড়ালো। কেউ নাই তো, দারোগা কি কেউ, লম্বা কালো কেউ না। এবার সে নাচতে লাগলো। অন্ধকার উঠানে সেই অঙ্গহীন কালী মূর্তি, আর তার সামনে সে। ঘুরতে লাগলো তলোয়ার, জয় মা কালী, জয় মা কালী। কে? অন্ধকার একটা দীর্ঘাকৃতির লোক এসে কখন দাঁড়িয়েছে। প্রহ্লাদ খেলতে খেলতেই দেখলে, থমকে দাঁড়িয়ে এসে বললে, কে? দারোগা।
এসেছে রাত্রে চুপি সারে তার সন্ধানে? কি করছে তাই দেখতে? প্রহ্লাদ হাঁপাচ্ছে। মনে ছিল না এতটা বয়স হয়েছে, কিন্তু আজ সে ছাড়বে না। শক্ত মুঠিতে তলোয়ার ধরে সে দাঁড়ালো। পিস্তল আছে দারোগার, কিন্তু পিস্তল তোলবার সঙ্গে সঙ্গেই সে ছুটবে। মাঝপথে গুলি খেয়েও গিয়ে বসাবে কোপ। জয় মা কালী। আবার হেঁকে উঠল প্রহ্লাদ। কে? আমি। কে? চমকে উঠল প্রহ্লাদ। দারোগা তো নয়। থরথর করে মুহূর্তের জন্য কেঁপে উঠল সে। তারপরেই হিংস্র হয়ে উঠে বললে, ঘনা। হ্যাঁ, আমি ঘনশ্যাম। হাসতে লাগলো ঘনা। এ অঞ্চলের নতুন প্রহ্লাদ, নতুন নায়ক। ঘনার ধন্য জীবন। ঘনা ডাকাতি করে, ঘনা হিন্দু মুসলমানের দাঙ্গাতে থাকে, ঘনা ধান লুট করে, ঘনা ফেরারি আসামি। ঘনার অনেক হাতিয়ার আছে, লাঠি, ছোরা, সড়কি, একটা ভাঙা বন্দুক। কিন্তু তবু ঘনার লোভ আছে এই তলোয়ার খানির উপর। কতদিন এসেছে, বলেছে দাও ওখানি। প্রহ্লাদ তাকে হাঁকিয়ে দিয়েছে। না, ও আমি দেবো না। আমি মরবার সময় তোকে দিয়ে যাব। এই কারণেই প্রহ্লাদ এটিকে এত যত্নে লুকিয়ে রাখে। নইলে পুলিশের ভয় এত করে না। ঘনা এতদিন সাহস করেনি। প্রহ্লাদ বড় বাঘ, সাহস করেনি। প্রহ্লাদ হেসেছে, কিন্তু ঘনার চোখের দৃষ্টি থেকে সতর্ক হয়েছে। এ দৃষ্টি সে চেনে, জানে। ঘনশ্যাম বললে, যাচ্ছিলাম এই দিকে, রাত্রি ছাড়া তো চলি না, সে তো জানো। হাসলে সে। অন্ধকারেও সাদা দাঁতগুলো দেখা গেল। বললে, দেখলাম বাতাসের সঙ্গে তলোয়ার খেলছ, তাই দেখতে এলাম। দেখতে এলি? হ্যাঁ, এইবার ওখানে যে আমার চাই। না, না বললে তো শুনবো না। ওখানে আজ নেব। এইবার ওখানে যে আমার চাই। এমনি যদি দাও তো 10টি টাকা দেবো। না, 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 চিৎকার করে উঠল প্রহ্লাদ। হাহা করে হেসে উঠল ঘনশ্যাম। সে কি একটা বের করলে। কি ওটা? পিস্তল। তবু ঘনার এই তলোয়ারখানা চাই। চাইবে বই কি, এই যে সাধু বাবার সিদ্ধ তলোয়ার। কিন্তু জীবন থাকতে প্রহ্লাদ ওটা দেবে না। এই শব্দে চিৎকার করে তলোয়ার তুলে সে ছুটল। ঘনশ্যাম ক্ষিপ্র গতিতে পাশে সরে দাঁড়ালো। তারপর হাতটা তুললে, হাতে পিস্তল। ওদিকে প্রহ্লাদ আবার ঘুরেছে, মারলে কোপ। ঘনশ্যাম সরে গিয়েও আর্তনাদ করে উঠল। চাপা যন্ত্রণা কাতর এক টুকরো শব্দ। সঙ্গে সঙ্গে উচ্চতর কঠিন শব্দ হলো একটা। নিষ্ঠুর যন্ত্রণায় টলতে টলতে প্রহ্লাদ কি একটা পেলে। সেটাকেই ধরলে আঁকড়ে। হাত থেকে খসে পড়ে গেল তলোয়ারখানা। ঘনশ্যাম তলোয়ারখানা কুড়িয়ে নিয়ে চলে গেল। খোঁড়াচ্ছে সে। প্রহ্লাদের কোপটা সরে যাওয়া সত্ত্বেও পায়ের আঙুলে পড়েছে।
প্রহ্লাদের মনে হলো সব অন্ধকার, কালো। কালী, কালীমা, কালী, মা কালীও যে অন্ধকারে ডুবে যাচ্ছেন। সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে লম্বা পা ফেলে হাতে খাড়া নিয়ে ওই যে যাচ্ছেন কালীমা, কালী। ঘনশ্যামের সঙ্গে চলে যাচ্ছেন। মা কালী, মা কালী, মা কালী চলে যাচ্ছেন। তার মুখে হিংস্র হাসি, লক লক করছে জিভ। চলে যাচ্ছেন। এটা এটা কি? মাটির মা কালীটা? প্রহ্লাদ টলতে টলতে নিষ্ঠুর আক্রোশে মূর্তিটাকে আঁকড়ে ধরে পিষতে লাগলো। তারপর মনে হলো পৃথিবীটা উল্টে যাচ্ছে। সে মাথা নিচু করে অন্ধকার অসীম শূন্য লোকের মধ্য দিয়ে ছুটে চলেছে, কার্তিক মাসের আকাশের খসা তারার মতো। পরদিন সকালে দারোগা দেখলেন অজ্ঞান প্রহ্লাদ, ভাঙা কালী। আর দেখলেন দুটি বলিষ্ঠ পদচিহ্নের সঙ্গে একটি রক্তের ধারা চলে গেছে। জানুতে গুলি বিঁধেছে প্রহ্লাদের। জ্ঞান হলো হাসপাতালে। কি হয়েছিল? কে গুলি করলে? প্রহ্লাদ বললে, কালীমা, কালী, মা কালী। নমস্কার। প্রহ্লাদের কালী গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে এটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।